আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে আছেন। টান টান উত্তেজনা আমরা দেখলাম, দীর্ঘ টালবাহানার অবসান, ঘন্টা দুয়েকের টান টান নাটকের পর অবশেষে ইডির কবজায় কালীঘাটের কাকু। ইডির নাগালে কাকুর গলা। তখন সন্ধে 7:15 এসএসকেএম হাসপাতালের চরম তৎপরতার ছবি আমরা পাই। ইডি আধিকারিক চিকিৎসক দলের আনাগোনার মধ্যে হাসপাতাল চত্বরে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, জোকা ইএসআই হাসপাতাল থেকে পৌঁছয় অ্যাম্বুলেন্স। আর তখনই জল্পনা শুরু হয়। কাকুর কণ্ঠ নিয়ে গত কয়েক মাসের টানাপোড়েনে কি ইতি পড়ছে? ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্রকে ফোন করেন চিকিৎসক। আমরা সেই ছবি এক্সক্লুসিভলি দেখিয়েছি আপনাদেরকে TV9 বাংলায়। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্র। প্রায় ঘন্টা দুয়েকের টান টান উত্তেজনা। এরপর বের করে আনা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, হুইল চেয়ারে করে হাসপাতালের বাইরে আনা হয়। প্রায় 4.5 মাস পর এই প্রথম প্রকাশ্যে ভদ্র কাকু। সন্ধ্যে থেকে টানা নন স্টপ কভারেজ করে গেছি আমরা। 3 ঘন্টা 27 মিনিট এখনো অবধি আমরা টানা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। লাইভ আপনারা দেখছেন এই মুহূর্তের সমস্ত ছবি। 11:04 এই মুহূর্তে, ঘড়ির কাঁটা বলছে 11:04 এবং আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরের আপডেট দিয়ে যাচ্ছেন। একেবারে পর আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি। নিয়োগ দুর্নীতিতে অন্যতম চাই এই কাকু, এমনটাই দাবি করেছিল ইডি। এই মুহূর্তে জোকা ইএসআই এর সামনে থেকে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, গ্রাউন্ড জিরো থেকে আমাদের সমস্ত প্রতিনিধিরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঘড়ির কাঁটা বলছে 11:05। লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা। প্রথমে একটু অরিত্রর কাছে যাই। অরিত্র, সর্বশেষ আপডেট কি পাচ্ছ? দেখো তন্নিষ্ঠা, দীর্ঘ 4.5 মাস কি তারও বেশি সময় ধরে যে চিত্রনাট্য চলছিল এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে, সেই চিত্রনাট্যের জবনিকা সম্ভবত আজকেই পতন হয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখো এই মুহূর্তে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই জোকা ইএসআই হাসপাতালের যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, যে ওয়ার্ডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ভিতরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কালীঘাটের কাকুর যে প্রাথমিক চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসার পরে তাকে তার যে ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, এমন কিন্তু জোকা ইএসআই সূত্রে আমরা জানতে পারছি। দেখো কিভাবে এই পরীক্ষা হবে, যেটা চিকিৎসক মহলরা জানাচ্ছেন যে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যে অডিও রয়েছে, সেই অডিওতে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র যে সমস্ত কথাগুলি বলেছেন বা যে সমস্ত শব্দ বলেছেন বা যে সমস্ত বাক্য বলেছেন, সেগুলি একদিকে প্লে করা হবে। দেখতে পাচ্ছ তৎপরতা, জোকা ইএসআই ভেতর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক তারা বেরিয়ে আসছেন এবং যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে আরো তৎপর হতে দেখা যাচ্ছে। অর্থাৎ কিছু সময় চিকিৎসককে দেখা যাচ্ছে, এই মুহূর্তে চিকিৎসককে দেখা যাচ্ছে, আর কিছু সময়ের অপেক্ষা, সম্ভবত কালীঘাটের কাকুকে কিন্তু বের করে নিয়ে আসা হতে পারে। এবার আসি সেই প্রসঙ্গে, কিভাবে এই পরীক্ষা হচ্ছিল। যে অডিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে, সেই অডিও থেকে কিছু শব্দ, কিছু বাক্য প্রথমে শোনানো হবে এবং তার পরিপ্রেক্ষিতে সেই বাক্যগুলিকে বলানো হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং সেগুলিকে রেকর্ড করে যারা CFSL অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির লোকজন রয়েছেন বা এক্সপার্ট রয়েছেন, তারা সেই অডিওটিকে নিয়ে যাবেন এবং পরীক্ষা করে দেখবেন দুটি অডিও এক কিনা। যদি কোনো ক্ষেত্রে এই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু কোনো রকম উত্তর না দেন বা তার রকম কথা না বলেন, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আইনি পথে হাঁটার একটা বন্দোবস্তও কিন্তু রাখা হচ্ছে, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখো প্রায় 1 ঘন্টা তারও বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে। যে হারে হাসপাতালের পরিস্থিতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে আর কিছু সময় পরেই কিন্তু বের করে নিয়ে আসা হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে। তৎপরতা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদের মধ্যে। ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ছবি একমাত্র আমরা এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি TV9 বাংলায়, যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ভিতরেই কিন্তু এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন। আমার ক্যামেরা সরাসরি সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ছবি দেখাচ্ছে এবং এই রাস্তা দিয়েই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র বেরিয়ে আসবে, সেই মুহূর্তের কিন্তু অপেক্ষা করা হচ্ছে। তার কারণ যারা নিরাপত্তা রক্ষী এতক্ষণ এই ক্যাজুয়ালিটি ওয়ার্ডের বাইরে নিরাপত্তা প্রদান করছিলেন, তাদেরকে স্ট্যান্ড বাই করা হয়েছে, অর্থাৎ তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে কালীঘাটের কাকুকে কিন্তু বের করে নিয়ে আসা হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আরও একবার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। এই সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ড,
এর ভিতরেই সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন। চিকিৎসকদের মধ্যেও তৎপরতা দেখা যাচ্ছে, অর্থাৎ যে 3 জন মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র যখন এই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় সেই সময় তারা কিন্তু মুহুর্মুহু বাইরে আসছেন এবং বাইরের ঠিক কী পরিস্থিতি, অর্থাৎ নিরাপত্তারক্ষীরা কিভাবে থাকবেন, কিভাবে গোটা এলাকাটা একটা কর্ডন করে রাখা হবে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বারংবার তারা পর্যালোচনা করছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিক, চিকিৎসক এবং এই জোকা ইএসআই হাসপাতালের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা অরিত্র প্রায় 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে আনা হয়েছে এখানে, এবং এখন তার যে ভয়েস স্যাম্পল যে টেস্ট সেটার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমার থেকে একটু সংক্ষেপে জানবো যে আর কত সময় লাগতে পারে, এরপর কি তাকে আবার এসএসকেএমে আজ রাতেই নিয়ে যাওয়া হবে? আর দেখো পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে সেদিকে মনে করা হচ্ছে আর হাতে গুনে খুব কম সময়, অর্থাৎ মিনিট 15 থেকে 20-এর মধ্যে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে নিয়ে আসা হতে পারে। অন্তত এইখানকার যে পরিস্থিতি বা যে তৎপরতা নিরাপত্তারক্ষীদের সেই জায়গা থেকে মনে করা হচ্ছে, এবং বের করে নিয়ে আসার পরে তাকে কিন্তু আবার এসএসকেএম হাসপাতালেই সম্ভবত ফিরিয়ে নেওয়া যাওয়া হবে, কারণ ঘটনাক্রম সেই রকমই। আচ্ছা আসবো অরিত্র, তোমার কাছে আসবো। আমাদের অপর প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, আমাদের অপর এক প্রতিনিধি দীক্ষার সঙ্গে একটু কথা বলি। দীক্ষা, আরো একবার সকল দর্শকদের জন্য যদি আরো একবার জানাও যে এই যে কাকুর ভয়েস স্যাম্পল, এই যে কণ্ঠস্বরের নমুনা, সেটা কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? দেখো, ইডির হাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কয়েকটি অডিও টেপ এসছে। এই ভয়েস স্যাম্পল টেস্টের মাধ্যমে কিন্তু সেটাই জানা যাবে যে এই যে ভয়েস রেকর্ডিংটা ইডির হাতে এসছে, ইডি আধিকারিকদের হাতে এসছে, সেটা আদৌ কিনা সুজয় কৃষ্ণ ভদ্রের। আর যদি সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে থাকে তাহলে অপর প্রান্তে কার সঙ্গে কথা বলছেন সেটাও জানতে পারা যাবে। অবশ্যই সেটা 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যেটা এই জন্য বলা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েক মাস আগে যখন সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য ইডি আধিকারিকরা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছিল, সেই সময় হঠাৎ করে কাকু বললেন, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র বললেন যে তার বুকে ব্যথা করছে, এবং তড়িঘড়ি এসএসকেএম কিন্তু তাকে আবার আইসিইউতে ঢুকিয়ে দিল কার্ডিওলজির কেবিনে। আজকে কিন্তু সেই শেষ রক্ষা হলো না, কারণ আদালতের আজকে যে নির্দেশ ছিল সেখানে আজকের মধ্যেই তাকে বের করার কথা ছিল বলে আমরা যতটুকু পর্যন্ত জানতে পারছি, এবং সেই কারণে আমরা তারপরেই দেখলাম ইডির তৎপরতা সন্ধ্যেবেলায় বেড়ে গেল। কার্ডিওলজি বিভাগের সামনে ইডি আধিকারিকরা পৌঁছলেন, সিআরপিএফ জওয়ানরা পৌঁছলেন, এবং তাকে নিয়ে আসা হয়েছে। ভয়েস স্যাম্পলটা এই কারণেই জরুরি যে ভয়েস রেকর্ডিংটা ইডি আধিকারিকরা হাতে পেয়েছে সেটা সঙ্গে ম্যাচিং হবে আজকে যে ভয়েস স্যাম্পল দেবেন সুজয় কৃষ্ণ ভদ্র। দীক্ষার সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন এবং একের পর এক আপডেট দিচ্ছেন, কারণ যোগ্য যে চাকরি প্রার্থীরা তাদের পাশে রয়েছে TV9 বাংলা। সে কারণে আমাদের বিরাম নেই, আমাদের প্রতিনিধিরা তারাও গ্রাউন্ড জিরোতে রয়েছেন, এই শীতের রাতেও তারা রয়েছেন এবং সমস্ত মুহূর্তের ছবি এবং আপডেট দিচ্ছেন তারা। আমাদের অপর এক প্রতিনিধি আজিজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি আজিজ রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, তিনি রয়েছেন এসএসকেএম এর সামনে থেকে। এসএসকেএম এর সামনের ছবিটা এই মুহূর্তে আজিজ কি দেখতে পাচ্ছ জানবো। দেখো তন্নিষ্ঠা, একেবারে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, যেখানে কালীঘাটের কাকু 134 দিন তিনি এখানে ভর্তি ছিলেন। প্রথমবার তিনি 17ই জুলাই কিন্তু এসএসকেএম হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। তারপরে আগস্ট মাসে তার একটি অস্ত্রোপচার হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে, এবং তারপর 22শে আগস্ট থেকে এই কার্ডিওলজি ডিপার্টমেন্ট যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন, এবং প্রায় 134 দিন পর আজকে এখান থেকে ইডি আধিকারিকরা তাকে বের করে নিয়ে গেছে তার নমুনা সংগ্রহ করবে, তার গলার স্বর সেই নমুনা সংগ্রহ করার জন্য। এবং এই গলার স্বর পেতে কিন্তু ইডিকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, একাধিকবার তারা অপেক্ষা করেছে। এর আগেও একদিন আমরা দেখেছি যে ইডি আধিকারিকরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে প্রায় 4-5 ঘন্টা অপেক্ষা করার পরও এখান থেকে তাদেরকে খালি হাতে ফিরে যেতে হয়েছিল। কিন্তু অবশেষে আজকে সন্ধ্যার পর থেকে যে তোড়জোড় আমরা দেখেছি এসএসকেএম চত্বরে, প্রথমে সিআরপিএফ জওয়ানরা আসে, ইএসআই থেকে একটি অ্যাম্বুলেন্স আসে, একটি উন্নত প্রযুক্তির অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়, এবং তারপর আমরা যেমনটা দেখি যে কালীঘাটের কাকু তাকে কিন্তু অবশেষে বের করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন তার বর্তমানে জোকা ইএসআইতে যেমনটা আমরা জানি যে তার নমুনা সংগ্রহ করা হচ্ছে, তার গলার স্বরের নমুনা নেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অনেক লড়াই করতে হয়েছে তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে, এবং আজকেও যখন এখানে ইডি আধিকারিকরা তাকে বের করে নিয়ে যেতে এসেছিলেন তখনও কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগেছে, তাদেরকে অনেক বিড়ম্বনার পর
অবশেষে তারা কালীঘাটের কাকুকে তাদের নিজেদের হেফাজতে পেয়েছেন এবং তারা কিন্তু তার গলার স্বরের যে নমুনা সেই নমুনা সংগ্রহ করবেন এবং যেমনটা জানা যাচ্ছে যে আবারও তাকে হয়তো এই হাসপাতালেই ফিরিয়ে আনা হবে। একদমই তাই, আবারও হয়তো তাকে এই হাসপাতালে ফিরিয়ে আনা হবে, অর্থাৎ এসএসকেএমে হয়তো আবারও তাকে ফিরিয়ে আনা হবে। এখনো অবধি কাকুর যে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে প্রক্রিয়া সেটা এখন চলছে জোকা ইএসআইতে। আমরা অবশ্যই সেদিকে তো নজর রাখছি, তার পাশাপাশি এসএসকেএম এর সামনে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং সব মুহূর্তের আপডেট আমরাই আপনাদেরকে সবার আগে দিয়ে আসছি। আপনাকে আরো একবার জানিয়ে রাখি যে দীর্ঘ টালবাহানা চলেছে, অনেক নাটক চলেছে, তারপর সেই টালবাহানার অবসান ঘন্টা দুয়েকের টান টান নাটকের পর অবশেষে ইডির কবজায় কালীঘাটের কাকু। ইডির নাগালে কাকুর গলা। তখন আমরা বলছিলাম যেমনটা আপনাদেরকে সন্ধে 7:15 এসএসকেএম হাসপাতালে তখন চরম তৎপরতার ছবি। ইডি আধিকারিক চিকিৎসক দলের আনাগোনার মধ্যে হাসপাতাল চত্বরে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, তারপর জোকা ইএসআই হাসপাতাল থেকে পৌঁছয় অ্যাম্বুলেন্স। আর তখনই জল্পনাটা শুরু হয়ে যায় যে কাকুর কণ্ঠ নিয়ে গত কয়েক মাসের টানা পড়ে নাকি তাহলে ইতি পড়তে চলেছে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্রকে ফোন করেন চিকিৎসক এবং সেই ছবিটা সবার আগে TV9 বাংলায় আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখায়। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ মিশ্র। প্রায় ঘন্টা দুয়েকের টান উত্তেজনা, এরপর বের করে আনা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, হুইল চেয়ারে করে হাসপাতালের বাইরে আনা হয়। প্রায় 4.5 মাস পর এই প্রথম প্রকাশ্যে আসেন ভদ্র কাকু, চাদরে গা ঢাকা, মুখে মাস্ক। আর সেই মুহূর্তের ছবিটা আরো একবার TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। তাকে তোলা হয় অ্যাম্বুলেন্সে এবং এই সমস্ত নিয়েই কথা বলেছিলেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। তিনি কথা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সেই এক্সক্লুসিভ কথোপকথন আরো একবার আপনাদের সামনে। দেখুন, আদালত রায় দিয়েছে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য প্রয়োজনীয় অন্যরকম ব্যবস্থা নিতে হবে। স্বাভাবিকভাবে তদন্তকারী সংস্থা সেই নির্দেশ অনুসারে কাজ করছে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল আজ না হয় কাল তদন্তকারী সংস্থা তার নিজের কাছে পৌঁছবেই। যত চেষ্টা করুক না কেন সেটাকে রক্ষা করতে পারবে না। আমি জানি না যে কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পলের সাথে মূল মাথার ধরা পড়ার কতটা যোগ আছে, কিন্তু মূল মাথা আজ না হয় কাল ধরা পড়বেই, সে বিষয়ে আমি 100% আমি কনফিডেন্ট আছি। আর মনে রাখবেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন ধরা অনেক বেশি কঠিন, তবুও তারা যেভাবে সাকসেস রেট দেখিয়েছে আমার বিশ্বাস যে এক্ষেত্রেও এর অন্যতা হবে না। তথ্য প্রমাণ যেদিকে নিয়ে যাবে সেদিকে ইডি গিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে, যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। মূল মাথা একদিন না একদিন ধরা পড়বে। কে বলছেন? সুকান্ত মজুমদার। সেই বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল টেস্টিং এর যে নমুনা সংগ্রহ, মানে তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ, যে প্রক্রিয়া, সেটা এই মুহূর্তে চলছে। অবশ্যই সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো। কিন্তু এর পাশাপাশি মোহাম্মদ সেলিম, তার বক্তব্য এসেছে এই নিয়ে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ইডি অফিসাররা অসহায়। আসলে আরএসএস এবং মোদীকে ধরে নিয়ে তো মমতা ব্যানার্জি লাইন করছেন। আমরা বলছি লাইনে নয়, আইনে চলো। এবং তাকে এখন তার কণ্ঠস্বর কি হয়েছে আমি জানি না, কিন্তু এখন অন্তত কোর্টের আদেশকে মেনে দরকার হলে দিল্লিতে নিয়ে যাক, কোনো দেশের যে কোনো জায়গায় নিয়ে যাক, জাহান্নামে নিয়ে যাক, কিন্তু অপরাধীকে ধরুক, প্রমাণ জোগাড় করুক। এটা হচ্ছে ইডির কাজ। শোনাচ্ছিলাম আপনাদেরকে সকলের বক্তব্য। আর এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সময় এগিয়ে চলেছে। কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে ভয়েস স্যাম্পলিং টেস্টের যে প্রক্রিয়া, সেই প্রসেসটা চলছে, সেই নিয়ে আরো একবার কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র, এখন 11:16 প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। ভয়েস টেস্টের যে নমুনা সংগ্রহের কাজ সেটা চলছে, তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ সেটা চলছে। আর কতক্ষণ সময় লাগতে পারে, কখন শেষ হতে পারে এই প্রসেস, এরপর কি? দেখো তন্নিষ্ঠা, যেটা একটু আগেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল হাসপাতালে এবং চিকিৎসকদের মধ্যে, তাতে মনে করা হচ্ছিল আর মিনিট 15 থেকে 20-র মধ্যেই হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রের যে পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হবে এবং তাকে বের করে নিয়ে আসা হবে, ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সম্ভবত এসএসকেএম হাসপাতালে। কিন্তু সেই যে ফ্রেম বা যে স্টেপ, সেই স্টেপ কিছুটা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তার কারণ যেহেতু নিরাপত্তার একটা বিষয় রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে বাইরে মোতায়েন করে দেওয়া হয়েছে। একটা আঁটোসাঁটো নিরাপত্তা বলই তৈরি করে নেওয়া হয়েছে, যেটা জোকা ইএসআই সূত্রে জানতে পারা যাচ্ছে যে এখনও 8 ঘন্টারও বেশি কিছু
কিছুটা সময়, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে শেষ করতে। কারণ যেহেতু দুটি অডিও, অর্থাৎ একটি অডিও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে, অপর একটি অডিও যেটি রেকর্ড করা হবে সেটি এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে একটি সাউন্ড প্রুফ রুমে বসিয়ে সেই যে অডিও ইডির কাছে রয়েছে সেই অডিও থেকে কোনো শব্দ, বাক্য বা একটি লাইন তাকে বলানো হবে, যে অডিওটিকে রেকর্ড করবেন CFSL অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা এক্সপার্ট রয়েছেন তারা। এবং দুটি অডিওকে নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা করে দেখা হবে যে এই অডিও সুজয় কৃষ্ণ ভদ্রেরই নাকি অন্য কারোর গলা। অর্থাৎ সব মিলিয়ে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই কিন্তু চিকিৎসকরা অনুমান করছেন এবং জোকা ESI সূত্রে আমরা জানতে পারছি। তার কারণ দীর্ঘ 4 মাস যে টালবাহানা, সেই টালবাহানা কখনো শারীরিক অসুস্থতা, কখনো বা এই কালীঘাটের কাকুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, শিশুদের বেড দখল করে থাকা ইত্যাদি ইত্যাদি একাধিক ঘটনা প্রবাহকে কিন্তু অতিক্রম করে এনফোর্সমেন্ট ডিরেক্টর কিন্তু অবশেষে তাদের কবজায় পেয়েছেন কালীঘাটের কাকুকে। এবং এই মুহূর্তে তার পরীক্ষা নিরীক্ষা যেমন একদিকে হচ্ছে, ভয়েস স্যাম্পল অর্থাৎ ভয়েস রেকর্ডিংয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও চলছে, যে প্রক্রিয়াটা শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু কাকতালীয়ভাবে যে ঘটনাক্রম একের পর এক উঠে আসছে, সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি, রাজ্যের যে নিয়োগ দুর্নীতি যার ঘটনা দীর্ঘ 1.5 বছর 2 বছর ধরে চলছে, সেই ঘটনার শেষ পেরেক অর্থাৎ কফিনের শেষ পেরেক কিংবা শেষ পেরেকের আগের পেরেকটা হয়তো পুঁতে ফেললেন এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল পরীক্ষার মাধ্যমে। এবং এই ভয়েস স্যাম্পলটা ইডির কাছে হাতে এলেই, অর্থাৎ দুটি ভয়েস এক কিনা সেই পরীক্ষার ফলাফল যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চলে আসে, সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির শিখরে কারা রয়েছেন, যেটা আমরা বারবার দেখেছি, সেটা CBIর ক্ষেত্রেই হোক বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষেত্রেই হোক, তারা বারংবার আদালতে জানিয়েছে যে এই দুর্নীতির শিখর তারা খুঁজে বের করতে চায়। সেই শিখরকে কারা রয়েছেন এই দুর্নীতির মাথায় বা কে রয়েছেন এই দুর্নীতির মাথায়, সেই বিষয়গুলি কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাবে এই কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার হাতে। যে কারণে দীর্ঘ 4.5 মাস পর অনেক নাটক, অনেক ঘটনা, অনেক ঘাত প্রতিঘাত, টান নাটক আমরা টান নাটক দেখেছি। সেটাই আমরা বারবার করে বলছিলাম যে প্রায় 4.5 মাস 5 মাস কেটে গিয়েছে। কালীঘাটের কাকু তিনি কিছুতেই তাকে বের করে আনা যাচ্ছিল না। অবশেষে তাকে আজ বের করে আনা গিয়েছে এবং ইডির কবজায় কালীঘাটের কাকু। তার ভয়েস, তার কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে। এবং আমরা বারবার করে যেমনটা বলছি যে আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে রয়েছে এবং সেই কারণেই আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি, তোমরা গ্রাউন্ড জিরোতে রয়েছে এবং সমস্ত মুহূর্তে আপডেট দিচ্ছ। কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি এবার ইডির কবজায়। এতক্ষণ ধরে আমরা যে আপডেট দিচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ, আরো একবার TV9 বাংলার সেই মুহূর্তের ছবি, যখন তাকে SS ক্যাম্প থেকে অবশেষে বের করে আনা হলো। অবশেষে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে বের করে আনা হলো এবং দেখতে পাচ্ছেন সেই ছবিটা আরো একবার TV9 বাংলায় এক্সক্লুসিভলি। 4.5 থেকে 5 মাস লেগেছে, 4.5 থেকে 5 মাস লেগেছে তাকে বের করে আনতে। কারণ এর আগে যতবার তাকে বের করে আনার চেষ্টা হয়েছে বা তাকে নির্দেশিকা ছিল যেমনটা তাকে বের করে আনার চেষ্টা হয়েছে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য, ততবার কোনো না কোনো নাটকীয়তা, কোনো না কোনো টালবাহানায় তিনি SSKM-এই থেকে গিয়েছেন। এবার তাকে বের করে আনা সম্ভব হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে জোকা ESI-তে, যেখানে তার ভয়েস স্যাম্পল টেস্ট অর্থাৎ তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এবং তার সমস্ত মুহূর্তের আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রতিনিধিরা তারা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন, সমস্ত আপডেট তাদের থেকে নিচ্ছি আমরা। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষার সঙ্গে একবার কথা বলি। দীক্ষা, কতটা ইম্পর্টেন্ট এই তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্টের যে নমুনাটা, সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বলছিলে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে যায়, যদি কাকুর কণ্ঠস্বর মিলে যায়, তাহলে কি মাথার এই নিয়োগ দুর্নীতির মাথার একেবারে কাছাকাছি ইডি? দেখো, সেটা তো বলা বাহুল্য। যদি কাকুর যে ভয়েস স্যাম্পল অলরেডি আধিকারিকদের কাছে এসছে, সেটা মেলাবার জন্যই কিন্তু কাকুর এই ভয়েসের নমুনা আজকে নেওয়ার তোড়জোড় চলছে, যেটা গত কয়েক মাস আগেই করার কথা ছিল, কিন্তু নানা কারণে হয়নি। কেন হয়নি সেই সমস্ত নাটক আমরা দেখে নিয়েছি আগেই। আজকে অবশেষে ইডি আধিকারিকরা তাকে বের করে আনতে পেরেছেন SSKM থেকে এবং এই মুহূর্তে তিনি রয়েছেন জোকা ESI হসপিটালে, যেখানে রয়েছেন একটি 4 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছেন। সেখানে মেডিসিনের ডক্টররা থাকছেন, ENT থাকছেন, কার্ডিওলজি থাকছেন এবং সাইকিয়াট্রিক্স থাকছেন। এবং তারপরে ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যারা এক্সপার্ট এসছেন তারা তার ভয়েসের স্যাম্পল নেবেন। এক্ষেত্রে বলা প্রয়োজন অবশ্যই যার ভয়েসের যে সাধারণত আমরা জানি যে অডিওমেট্রি হয়, ভয়েসের যে একটা স্যাম্পল হয় সেটার পুরো দেখা হয় যে একটা যন্ত্র মাধ্যমে যে পরীক্ষা করে যে সেই ভয়েসের সঙ্গে যে
ভয়েস পাওয়া গিয়েছে সেটার ম্যাচিং কতটা হচ্ছে। যদি ম্যাচিং হয় তারপরে দেখা যাবে অপর প্রান্তে যিনি রয়েছেন তার গলার ম্যাচিং, তাহলে অবশ্যই ধরা যাবে যে তিনি কার সঙ্গে কথা বলছিলেন। এবং নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু একটি বড় হাতিয়ার হচ্ছে এই ভয়েস স্যাম্পল, যার জন্যই কিন্তু বারবার ডিলে করার চেষ্টা করা হচ্ছিল। এবং যেটা আমরা জানি যে আগের বার যখন নিয়ে আসার কথা চেষ্টা চলছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে, তখন তিনি লাস্ট মোমেন্টে তার অসুস্থতা দেখিয়ে তিনি আবার কার্ডিওলজির আইসিইউতে ঢুকে গিয়েছিলেন। তবে এক্ষেত্রে বলা দরকার, আমরা জানি আমাদেরই চ্যানেল দেখিয়েছিল, এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিলেন আমারই এক সহকর্মী সুজয় কৃষ্ণ ভদ্রের। তিনি কিন্তু বলেছিলেন যে তার বসকে কিন্তু কখনো ধরা যাবে না, কিন্তু আমার মনে হয় যে এই ইডি ধরতে পারবে এই ভয়েস স্যাম্পল টেস্টের মাধ্যমে, হয়তো পৌঁছে যেতে পারে তার বসের কাছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে যার মাথা রয়েছে বা মিডিয়েটর যদি কেউ থেকে থাকেন সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে, তার বসের যদি কেউ মিডিয়েটরও থেকে থাকেন, তার কাছেও পৌঁছে যেতে পারেন। এখন এই ভয়েস স্যাম্পল খুব গুরুত্বপূর্ণ বলেই আমরা জানি যে 4 মাস আগে যখন তাকে আনা হয়েছিল, তিনি যে আবার নিজের অসুস্থতা দেখিয়ে আবার কার্ডিওর আইসিইউতে ভর্তি হয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু তিনি এবারে করতে পারলেন না, অর্থাৎ শেষ রক্ষা হলেন না। এবং ইডি আধিকারিকরা আজকে তাকে বের করতে আনতে পেরেছেন। এটা বলতে পারা যায় যে ইডি আধিকারিকদের আজকে সাফল্য যে তাকে তারা এসএসকেএম থেকে নিয়ে আসতে পেরেছেন অন্তত ইএসআই হসপিটালে ভয়েস স্যাম্পলের নমুনা নেওয়ার জন্য। একদমই তাই দেখা, আমরা সমস্ত আপডেট তো নিতে থাকবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি এই তাকে যে আনা হয়েছে এবং তার যে ভয়েস স্যাম্পলের টেস্ট, যে তার যে প্রক্রিয়াকরণ চলছে, যে প্রসেস চলছে, তার যে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রসেস চলছে, সেটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন, বক্তব্য আমাদের কাছে এসেছে, শোনাবো। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। তদন্তের স্বার্থে একজনের যদি কণ্ঠস্বর নমুনা নিতে হয়, সেটা হওয়ার তো স্বাভাবিক প্রক্রিয়া। এতদিন হচ্ছিল না আমাদের এই রাজ্যে দুর্ভাগ্যজনক ভাবে এসএসকেএম হাসপাতালের মতো একটা স্বনামধন্য হাসপাতাল তারা একজন অপরাধীকে আড়াল করছিলেন, সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠে গিয়েছিল। এখন যদি এটা কার্যকরী হয়, সেটা খুব ভালো হওয়া উচিত এবং দ্রুততার সঙ্গে নির্বিঘ্নেই হওয়া উচিত। সমস্ত মুহূর্তের আপডেট, সব আপডেট TV9 বাংলা আপনাদেরকে দিয়ে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, জোকার এমার্জেন্সি বিভাগে কালীঘাটের কাকু, ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ডে চারজন চিকিৎসক, মেডিকেল বোর্ডে মেডিসিন, কার্ডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রিক চিকিৎসক। এমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হয় কাকুর, নমুনা সংগ্রহের জন্য তৈরি আলাদা রুম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জোকার যে ইমার্জেন্সি বিভাগ, সেই বিভাগে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডে 4 জন চিকিৎসক, মেডিকেল বোর্ডে মেডিসিন, কার্ডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রিক চিকিৎসক। এমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হয় কাকুর, এরপর নমুনা সংগ্রহের জন্য তৈরি রয়েছে আলাদা রুম। ঘড়িতে ঠিক সময় বলছে 11:31। আমাদের প্রতিনিধিরা সব মুহূর্তের আপডেট সবার আগে আপনাদেরকে দিচ্ছেন। আমাদের প্রতিনিধিরা, তাদের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা, এবং কথা বলবো আবারও তাদের সঙ্গে। অরিত্র, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, জোকা ইএসআই এর একদম সামনের ছবিটা তোমার ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট পাচ্ছ, ঠিক আরো কত সময় লাগতে পারে, কিছু কি জানতে পারছো ভেতর থেকে, কি কোনো তথ্য আপডেট কিছু পাচ্ছ? কথা বলবো অরিত্রের সঙ্গে। তবে এই মুহূর্তে আমাদের আরো 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আজিজ রয়েছেন, আমাদের সঙ্গে দীক্ষা রয়েছেন। একটু দীক্ষার কাছে যাই। দীক্ষা, একটু আগেই তুমি যে বিষয়টা তুলে ধরছিলে এবং যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি যে কেন গুরুত্বপূর্ণ এই কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বরের নমুনা কেন এতটা ইম্পর্টেন্ট তদন্তের স্বার্থে? কারণ আমরা একটা কথোপকথন পেয়েছিলাম, কার সঙ্গে পেয়েছিলাম? সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে একটা কথোপকথন পেয়েছিলাম এই কালীঘাটের কাকুর, এবং সেখানে ইডি দাবি করেছিল যে কালীঘাটের কাকু তিনি এই সিভিক ভলান্টিয়ারকে বলেছিলেন যে কিছু তথ্য, কিছু নমুনা সেগুলো মুছে ফেলার জন্য, সেগুলো সরিয়ে ফেলার জন্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, সেটাই মিলিয়ে দেখার জন্য যে ওই কথোপকথনে যে কাকুর ভয়েসটা দাবি করা হচ্ছে, যেটা ইডি দাবি করছে যে ওটা কালীঘাটের কাকুর ভয়েস, সেটাই মিলিয়ে দেখা হবে যে ওটা আদৌ সুজয় কৃষ্ণর ভয়েস কিনা। সব মিলিয়ে আর কি আপডেট?
দেখো, তদন্তের করতে গেলে বেশ কয়েকটি বিষয় কিন্তু আধিকারিকরা বা তদন্তকারীরা দেখে থাকেন। সেখানে এভিডেন্স থাকে, পারিপার্শ্বিক এভিডেন্স থাকে, সেখানে হোয়াটসঅ্যাপ মানে এখানে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেখানে আমরা দেখেছি যে ওএমআরসিতেই বেশি নিয়োগ দুর্নীতি হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু সেই নিয়োগ দুর্নীতিতে কারা মাথাগুলো ছিলেন সেটা যখন খুঁজে বার করতে হয় তখন কিন্তু তাদেরকে মোবাইল এবং মোবাইলের যে চ্যাট বা মেসেজ এই সমস্ত দেখতে হয় এবং কল রেকর্ডিং দেখতে হয়। এবং কাকুর এই মোবাইল দেখতে গিয়ে ইডি আধিকারিকরা ভয়েস রেকর্ডিংয়ের দুটি স্যাম্পল পেয়েছিলেন, যেখান থেকে তারা মনে করেছিলেন যে এটা কাকুরই ভয়েস রেকর্ডিং বা কাকুরই ভয়েসের স্যাম্পল। কিন্তু সেই স্যাঙ্গুইন হতে হয়, কারণ এটা খালি অ্যাজিউম করলে হয় না, বা তদন্তকারীরা ভেবে নিলেন যে এটা সঞ্জয় কৃষ্ণ ভদ্র তথা কাকুরই স্যাম্পল গলার রেকর্ডিং ভয়েস, সেটা অ্যাজিউম করতে পারেন না তদন্তকারীরা। কারণ আদালতের সম্মুখে যখন তাদেরকে এভিডেন্স দিতে হয় তখন কিন্তু একদম পাকাপোক্ত প্রমাণ দিতে হয় সেটার অগ্রগতির জন্য। সেই কারণেই সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু ভয়েস স্যাম্পল জোগাড় করাটা খুব জরুরি ছিল, এবং সেই জরুরি ছিল বলেই সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু এসএসকেএম এর থেকে বারবার এড়িয়ে যাচ্ছিলেন এই ভয়েসের যে স্যাম্পল দেওয়ার প্রসেসটাতে। সেই কারণে আমরা দেখেছি কয়েক মাস আগে, 4.5 মাস আগেও যখন তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল তিনি অসুস্থ বোধ করেছিলেন। এই ভয়েস স্যাম্পলটা নিয়ে কি করবেন? ভয়েস স্যাম্পলটা নিয়ে এফএসএল যারা রয়েছেন, তারা সায়েন্টিস্টরা রয়েছেন, তারা এই ভয়েস স্যাম্পলটা নেবেন এবং তারা মিলিয়ে দেখবেন, তারা যন্ত্রে ফেলে মিলিয়ে দেখবেন যে দুটি মোবাইলে তারা পেয়েছেন ভয়েসের স্যাম্পল, তার সাথে আজকের যে ভয়েসের স্যাম্পল দেবেন সুজয় কৃষ্ণ ভদ্র সেগুলোর সঙ্গে মিলছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, এর সঙ্গে যে তিনি যে কথোপকথনটা পাওয়া গেছে সেখানে তো কথোপকথন মানে একজনকার সঙ্গে আরেকজনকার আমরা কথা বলছি, অর্থাৎ সেকেন্ড আরেকজন রয়েছেন, তারও ভয়েস স্যাম্পল দেখা যাবে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যদি ভয়েস স্যাম্পল মিলে যায় তখন কিন্তু ইডি আধিকারিকরা একেবারে স্যাঙ্গুইন হয়ে যাবেন যে এটা সুজয় কৃষ্ণ ভদ্ররই হাতে গরম প্রমাণ যাকে বলে, দেখা হাতে গরম প্রমাণ যাকে বলে সেটাই হয়তো হয়ে যাবে যদি আজকের এই ভয়েস স্যাম্পল যেটা নেওয়া হচ্ছে, যেটা প্রক্রিয়া চলছে, যে প্রসেস চলছে সেটা নেওয়ার, সেটা যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের নজর থাকবে। দেখা তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, অগস্ট থেকে জানুয়ারি দীর্ঘ 4.5 মাসের টানাপোড়েনের পর বুধবার রাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। কিন্তু এই 4.5 মাসে এই কাকুকে নিয়ে মানে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেই সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখিয়েছি, একাধিকবার আমরা দেখিয়েছি যে হাসপাতালে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইডি। আর এরই মাঝে এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকুর ভর্তি থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্নও তোলে বিরোধীরা। কিন্তু দেখুন, এখান থেকে প্রশ্ন অনেক উঠছে। প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্র কাকুর গলা কেন এতটা দামি? আপনাদেরকে আরো একবার জানাই, উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হবে আরেকটু পিছনের দিকে। যেদিন প্রথম সুজয় কৃষ্ণ ভদ্রের ওই বাড়িতে হানা দিয়েছিল ইডি, আর সেই দিনই তদন্তকারী সংস্থার অপর একটি টিম হানা দিয়েছিল রাহুল বেরার বাড়িতে। আর এই রাহুল বেরাই হলেন একজন সিভিক ভলেন্টিয়ার, বিষ্ণুপুর থানায় কাজ করেন। সেদিনের অভিযানে রাহুল বেরার ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, রাহুল বেরার সঙ্গে একজনের টেলিফোনিক কথোপকথনের একটি ফাইল ইডির হাতে এসেছিল, আর ওই ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু বলে দাবি ইডির দাবি। অডিও ক্লিপিংয়ে শোনা যাচ্ছে রাহুলকে সুজয় কৃষ্ণ বলছেন, মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাহুলকে সুজয় কৃষ্ণ ভদ্র কাকু তিনি বলছেন মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলো। এটা যে কাকুরি গলা তা আদালতে প্রমাণ করতেই কণ্ঠস্বরের নমুনা নিতে চাইছে ইডি, এবং সেই মতোই আজ জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছে কালীঘাটের কাকুকে। তার কণ্ঠস্বরের নমুনা কেন এতটা ইম্পর্টেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তার যে কণ্ঠস্বরের নমুনা সেটাই নেওয়ার প্রক্রিয়াকরণ চলছে এই মুহূর্তে। আরো একবার জোকা ইএসআই এর সামনে পৌঁছে যাবো। সেখানকার আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরিত্রর সঙ্গে কথা বলি। অরিত্র, এই যে কালীঘাটের কাকু তার যে কণ্ঠস্বরের নমুনা সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা বলে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু হোয়াট নেক্সট, এরপর কি?
দেখো এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতির তদন্তে, তা আর বোধহয় বলার অপেক্ষা রাখে না। তার কারণ যেমনটা তুমি বলছিলে যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেই সময় রাহুল বেরা নামে একজনের মোবাইল ফোনে অডিও পাওয়া যায় এবং সেই মোবাইল ফোনের অডিওটি বাজেয়াপ্ত করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, যেখানে বলতে শোনা যায় যে মোবাইলে থাকা সমস্ত নিয়োগের নথি ডিলিট করে দিতে হবে বা মুছে ফেলতে হবে। কেন মুছে ফেলতে হবে, কেই বা নির্দেশ দিচ্ছে, কাকে নির্দেশ দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। যে কারণে দীর্ঘ 4 মাস 4.5 মাস ধরে একটা টানাপোড়েন চলল এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাবার জন্য। কখনো অসুস্থ, কখনো গুরুতর অসুস্থ, কখনো বা আইসিইউতে যাওয়া, এবং এমনকি এই সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে এমনও অভিযোগ উঠেছিল যে খবর আমরাই TV9 বাংলায় দেখিয়েছিলাম, যে শিশুর বেড দখল করে রয়েছেন এই কালীঘাটের কাকু। অর্থাৎ বেশ খানিকটা কাঠখড় কিন্তু পোড়াতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। হোয়াট নেক্সট, এরপর কি? দেখো আজকের যে প্রক্রিয়া সন্ধে থেকে আমরা দেখতে শুরু করলাম, সেই প্রক্রিয়ার মধ্যে একদম শেষ প্রক্রিয়া হচ্ছে কাকুর গলার ভয়েস অর্থাৎ ভয়েস স্যাম্পল পরীক্ষা করা। সেই প্রক্রিয়া তো যেমন চলা সেটা চলছে। এই মুহূর্তে জোকা ইএসআই রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, এবং এর পরের যে ঘটনা, এই ভয়েস স্যাম্পল যদি মিলে যায় এবং সেই রিপোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাতে পাওয়ার পর এই নিয়োগ দুর্নীতির যে মূল মাথা বা যে কিংপিন বা যারা কিংপিন তাদের কাছে পৌঁছে যাওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে ইডি গোয়েন্দাদের কাছে। তার কারণ বারংবার ইডি একাধিক মামলায় নিয়োগ দুর্নীতির আদালতে সওয়াল জবাব পর্বে জানিয়েছিলেন যে এই দুর্নীতির শিকড় অনেকটা গভীর পর্যন্ত, অনেকটা নিচে পর্যন্ত রয়েছে। আরো একটা প্রশ্ন, আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো। এই যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তুমি বলছিলে যে জোকা ইএসআইতে তাকে যখন আনা হলো, আনার পর জোকা ইএসআই এর যে মেডিকেল বোর্ড তারা জানাবেন যে তিনি আদৌ তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে কিনা, সেটা পরীক্ষা করা যাবে কিনা। তারা যদি সেটা বলে দেন তারপর তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে, সেটা শুরু হবে। আর সেই প্রসেস শুরু হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি তার এই যে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার মতো অবস্থা থেকেই থাকতো, এতদিনও যদি সেটাই থাকতো, তাহলে এসএসকেএম থেকে তাকে নিয়ে আসছে এই এতটা সময় কেন লেগে গেল? এত টানাপোড়েন কিসের জন্য? এসএসকেএম থেকে কি চাপা দেওয়ার চেষ্টা চলছিল? দেখো এই প্রশ্নের উত্তর দিতে গেলে বিরোধীদের মন্তব্যকে একটু সামনে আনতে হবে। তার কারণ প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল তারা যেটা বলছিলেন যে এই এসএসকেএম নাকি সেফ হাউস হয়ে গিয়েছে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কবল থেকে বাঁচতে বা কোনো কিছু ঘটনাকে আড়াল করতে সমস্ত শাসক দলের নেতারাই নাকি এই এসএসকেএমে চলে যান এবং এসএসকেএমে গিয়ে তারা অসুস্থ থাকেন বা তাদের চিকিৎসা করা হয়। দেখো দীর্ঘদিন ধরে আমরা যদি পুরনো কিছু ঘটনাও দেখে থাকি, সেক্ষেত্রে সারদা মামলা বা নারদা মামলার ক্ষেত্রেও বহু ব্যক্তি দেখা গিয়েছিল যারা সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এড়িয়ে যাওয়ার জন্য এই এসএসকেএমকে বেছে নিয়েছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে। সেই এসএসকেএমে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রও ছিলেন, কিন্তু অনেকটা নাটক হয়ে গিয়েছে। অনেক নাটক। কাকু তো কোনো প্রভাবশালী নয় অরিত্র, প্রশ্নটা তো এখানেই। কাকু তো কোনো প্রভাবশালী নয়, তিনি তো শাসক দলের কোনো নেতা নন। দেখো একদমই এই প্রশ্নটা বিরোধীরাও তুলেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র কি কোনো বিরাট বড় প্রভাবশালী নেতা যাকে এসএসকেএম এর মতো সেফ হাউসে রাখতে হবে? কিন্তু প্রশ্নের উত্তরটা অপর দিক থেকে এসএসকেএম এর যারা চিকিৎসক ছিলেন তারা দিয়েছেন। কখনো বলা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, তিনি এখনই ভয়েস স্যাম্পল দেওয়ার মতো পরিস্থিতিতে নেই, তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে, এরকম একাধিক কারণ দেখিয়ে কিন্তু এই ঘটনাটিকে অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বারংবার বিঘ্নিত করা হয়েছে। আমরা সন্ধ্যে থেকেই সেটা দেখাচ্ছিলাম, আমাদের সহকর্মী সৌরভ দাও সেটা বলছিল যে গত কয়েকদিন আগেও এই রকমই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্স তারা পৌঁছে গিয়েছিল এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে, এবং সেখানে একটা মোটামুটি প্রস্তুতি নেওয়াই হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট আরও কিছুদিন আগে করা হতে পারে। কিন্তু সেই মুহূর্তে খোদ এসএসকেএম এর চিকিৎসক মহল বা এমএসভিপি যারা রয়েছেন তারা সেই মুহূর্তে কিন্তু সেই পরীক্ষার জন্য বারণ করেছিলেন বা প্রস্তুত ছিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র, এমনটাই জানিয়েছিলেন। অর্থাৎ একাধিক কাঠখড় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টর ঠিক তাই। আর তখনই এসএসকেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, এমএসভিপি পীযূষ তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। তারপর অবশেষে কালীঘাটের কাকু তাকে আনা হয়েছে এবং তার যে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রসেস সেটা চলছে। আর এই নিয়ে বিজেপি নেতা সৌভিক ভট্টাচার্যের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। কি বলছেন তিনি শোনাবো। কাকু বলেছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শব্দচয়ন ছিল অসামান্য। তিনি বলতেন যে আমাকে আমার পর্যন্ত পৌঁছে গিয়ে থেমে যাবে, আমার সাহেব পর্যন্ত পৌঁছতে পারবে না। তিনি বলতেন
যে আমার সাহেব পর্যন্ত পৌঁছতে গেলে আমার পিঠে ছুরি মারতে হবে। তো দেখা গেল ছুরি মারার প্রয়োজন হয়নি, তার মুখে ললিপপ দিয়েই হয়তো কিছুক্ষণের মধ্যে তার কণ্ঠস্বরের যে স্যাম্পল সেটা সংগ্রহ করা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই দীর্ঘসূত্রিতা কিন্তু মানুষকে বহু জায়গায় হতাশ করেছে। মানুষ কতদিন আর ছোট মাছের কাঁটা বেছে খাবে? মানুষ এখন বড় বড় মাছ চাইছে, বড় কাতলা চাইছে, বড় মাথা চাইছে। আমাদের বিশ্বাস যে এই কালীঘাটের কাকুর মুখনিসৃত বাণী থেকেই সেইখানে পৌঁছে যাওয়া যায়। ঠিক শ্রমিক ভট্টাচার্য যে বিষয়টা বলছিলেন সেটার সূত্র ধরেই বলি, কালীঘাটের কাকুর কিছু বক্তব্য মনে পড়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মালিক, উনি আমাকে চাকরি দিয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্সে প্রথম দিন থেকেই ছিলাম। বিরোধীরা রাজনৈতিকভাবে না পেরে কাদা ছোড়াছুড়ি করছেন, তৃণমূল নেতৃত্বকে টার্গেট করছে। 22শে ফেব্রুয়ারি TV9 বাংলায় প্রতিক্রিয়া দিয়েছিলেন কালীঘাটের কাকু, দেখুন। উপেন বিশ্বাস দেখিয়ে গেছে, সুতরাং বুঝতে পারছেন ডট 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 সেই সব যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। করে কি করতে চাইছে, কার কাছে পৌঁছতে চাইছে? এই রোজ শুনছেন না, সুজন চক্রবর্তী বলছে, শুভেন্দু বলছে, এই বলছে, তাদের তো মূল একটা টার্গেট, রাজনৈতিকভাবে পারছে না, এই কাদা ছোড়াছুড়ি, ইডি সিবিআই এইসব বোঝা যাচ্ছে। আর তো কি, আমি অন্তত কোনো ইয়ে করছি একটা তদন্ত যে 10 বছর 12 বছর ধরে চলছে, এটাও তো আজকে 4 বছর হয়ে গেল। কাকে টার্গেট করতে চাইছে? তৃণমূল নেতৃত্বকে। আপনি তো একটা জায়গায় সংস্থায় কাজ করেন, কি কাজ করেন? সব দেখি, আমাদের একটা জলের কারখানা আছে, জল ইয়ে হয়। কোন সংস্থা? লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। এটা তো অভিষেক ব্যানার্জির সংস্থা। অভিষেক ব্যানার্জির সংস্থা বললে ভুল। অভিষেক ব্যানার্জি তৈরি হয়েছিল যখন একটা পার্টনারশিপ ফার্ম ছোট্ট করে কাজ করা শুরু করেছিলাম। আমি প্রথম দিন থেকেই আছি আর কি, ওই ছোটো 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 কাজ করতাম। যাই হোক, করতে 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 তারা জলের কারখানা তৈরি করেছি, কিন্তু সেই দেখতে পাচ্ছে না। এক সময় খুব বড় কাজ করতাম, কিন্তু এখন আমারও শরীর খারাপ। অভিষেক ব্যানার্জি একদম সময় দিতে পারে না, আর আমরা নাম ভাঙাই না। এক্ষুনি কোটি কোটি টাকার কাজ হবে নাম ভাঙালে, এক্ষুনি হবে, কিন্তু কখনো কোথাও কখনো আমরা কোনো। আপনি কি মনে করছেন, এটা অভিষেক ব্যানার্জিকে ফাঁসানোর জন্য এনিহাও আপনার একটা নাম র্যান্ডম চলে আসছে, আনা হচ্ছে? না না, সব জায়গাতে এই যে কয়লা আমাকে পাঠালো, তো আমি গেলাম। তো বাজেভাবে আপনারা দেখাচ্ছেন সেটা দেখান, কিন্তু আমাকে যখন ডাকলো আমি গেলাম। 9 ঘন্টা ইন্টারোগেশন ফেস করলাম। বললো পুরো হলো না, আমি কালকে আসবো আবার। বললো ডেকে নেব। তো আজকে 1 বছর হতে চললো ডাকেনি আর। তাহলে আমি তাদের তো স্যাটিসফাই করে এসেছি। যত কাগজপত্র যা চেয়েছে সব দিয়েছি। 10 বছরের কাগজ চেয়েছে, 10 বছরের কাগজ দিয়েছি। প্রত্যেকটা জায়গায় তারা ক্লারিফিকেশান চেয়েছে, প্রত্যেকটা ট্রানজাকশান 10 বছর প্রত্যেকটা ট্রানজাকশানের ক্লারিফিকেশান চেয়েছে, দিয়েছি। একটা কথা বলুন, আমরা যার আন্ডারে কাজ করি, যে আমাদের বেতন দেয়, আমরা বলি সে আমাদের মালিক। আপনার মালিক কে? আমার মালিক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি আপনার মালিক? ন্যাচারালি, শুরু থেকে তো তখন অভিষেক ব্যানার্জি। আজকে উনি নেই, কিন্তু দিয়ে তো গেছেন উনি চাকরি, আমাকে নিয়েছিলেন, আমাকে রেখেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিঠে ছুরি মারলে আগে আমাকে ছুরি মারতে হবে। আমাকে না মেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ মারতে পারবে না। তার জন্য আমি জীবন দিতে পারি। আগে একই অফিসে কাজ করতাম, তাই অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখন অভিষেক ব্যস্ত থাকায় আমার সঙ্গে আর যোগাযোগ নেই, কিন্তু এই কথা কেউ বুঝতে চায় না। TV9 বাংলায় 23শে ফেব্রুয়ারি এমনই প্রতিক্রিয়া দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, দেখুন। দেখাবে পৃথিবীর কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে। আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল। অভিষেক ব্যানার্জির দৌলতে আজকে আমি এই যে আপনি এসছেন, বা যা হচ্ছে, নাম হোক বদনাম হোক, 4টে লোক চিনুক, 4টে লোক ভালোবাসুক, তার সমস্ত কিছুর অভিষেক ব্যানার্জির জন্য। তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্টলি বলছি, সবাই জানে। আজকে অভিষেক ব্যানার্জি অত্যন্ত ব্যস্ত, সারা ভারতবর্ষ নিয়ে ভাবছেন, নির্বাচন, দলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবছেন। তো সেইখানে আমার সঙ্গে এখন প্র্যাকটিক্যালি যোগাযোগটা প্রায় নেই।
কিন্তু এই দলীয় নেতারা, বিরোধী দলের লোকেরা, তারা সবাই আমাকে জানতো যে আমি এক সময় অভিষেক ব্যানার্জি, যেহেতু অফিসের কাজকর্ম করতাম, তাহলে অভিষেক ব্যানার্জি সেই অফিসে বসতো, তাহলে আমি কাজ করি, অভিষেক ব্যানার্জি বসে, তখন তারা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একই অফিসে যদি দুজন থাকি, কথাবার্তা তো হয়, তো সেইটা কারোর রয়ে গেছে। আজকে যে অভিষেক ব্যানার্জি এত ব্যস্ত, আমার সঙ্গে দেখাই হয় না, আমার সত্যি কথা দেখা হয় না, সেটা লোকে বুঝতে পারে না। লোকে ভাবছে সেই অভিষেক ব্যানার্জির সঙ্গে সেই আছে, তাহলে ধর ব্যাটাকে। এটা ছাড়া আর কোনো আমি দেখছি না। সেই একটাই, তারাও জানে না যে এখন অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার এতটা দূরত্ব, তিনি এত ব্যস্ত যে তার সঙ্গে আমার সঙ্গে কথা বলার সময় কোথায়। এদিকে এসএসকেএমের এমএসভিপি তিনি কি বলেছেন সেটাও ইম্পর্টেন্ট, সেটাও এসে পৌঁছেছে তার বক্তব্য আমাদের কাছে TV9 বাংলায়। শুনুন। এখন একটু এক মিনিটও না, বিচারাধীন বিষয় যা হওয়ার তোমার দেখে নিয়েছো, হয়ে গেছে। আজই কি সেটা আমি জানি না, সেটা যেরকম কোর্টে অর্ডার যা আছে তাই হবে, সেটা কোর্ট অর্ডার। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এমএসভিপি তার বক্তব্য শোনাচ্ছিলাম এবং তার বক্তব্যের পর যে প্রশ্নগুলো উঠছিল এসএসকেএম নিয়ে, কারণ এতদিন ধরে বলা হচ্ছিল যে এসএসকেএম হয়তো কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে, হয়তো কাকুকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে এসএসকেএম, বারবার করে বিরোধীরাও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর এমএসভিপি তার বক্তব্য কি? দেখো তন্নিষ্ঠা, বুধবারের যে ঘটনাক্রম, সে বুধবারের ঘটনাক্রম থেকে এসএসকেএম এর পক্ষে সবচেয়ে যেটা অস্বস্তিকর প্রশ্ন, যে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তিনি কেন এতদিন ধরে এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছেন। যদি আজ তিনি যোগাযাত্রা করতে সক্ষম হন, তাকে নিয়ে যাওয়া যদি যেহেতু সম্ভব হলো, তাহলে এসএসকেএম কর্তৃপক্ষেরই তো আদালতে জানানো উচিত ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে এখন সুস্থ রয়েছেন, এখন তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা সম্ভব। তা তো হয়নি। শেষ পর্যন্ত কিন্তু যা ঘটনা দেখা গেছে, যে রাতের সূর্যাস্তের পর রাতের বেলায় কার্যত কাউকে কোনো প্রস্তুতির সময় না দিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা নিয়ে যাওয়া হলো। এবং সেই প্রশ্নের উত্তর জানতেই যখন TV9 ক্যামেরা এমএসভিপির কাছে গেলেন, তিনি পরিষ্কারই তার যে আপ্তবাক্য সেটাই বলেছেন যে আদালতের বিচারাধীন বিষয়ে তিনি কিছু বলবেন না, কিন্তু একই সঙ্গে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোর্টের নির্দেশ যা রয়েছে তা মেনেই যা হওয়ার হচ্ছে। তাহলে কি শেষ পর্যন্ত কোর্টের নির্দেশ মেনে নিল এসএসকেএম কর্তৃপক্ষ, নাকি মানতে বাধ্য হলো এসএসকেএম কর্তৃপক্ষ? ঠিক তাই সৌরভ, আপাতত ধন্যবাদ তোমাকে। আরো অনেক আপডেট রয়েছে, একের পর এক আরো তথ্য এসে পৌঁছচ্ছে আমাদের কাছে।